আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকিং পেশাজীবী ভাই ও বোনেরা। আজকের এই অডিও রিভিশনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সপ্তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা 2026 JAIBB বেসিক অ্যাকাউন্টিং পেপার বিষয় কোড 102 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য। আগামী কয়েক মিনিটে আমরা এই পেপারের মূল ভিত্তিগুলো আলোচনা করব। তাই একটি শান্ত জায়গা বেছে নিন, নোটবুক সামনে রাখুন এবং আমরা শুরু করি। চলুন ভিত্তি থেকেই শুরু করি। অ্যাকাউন্টিংকে বলা হয় ব্যবসার ভাষা। কেন? কারণ এটি সংখ্যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক গল্প সেই মানুষদের কাছে পৌঁছে দেয় যাদের জানা প্রয়োজন। অ্যাকাউন্টিং তথ্যের ব্যবহারকারী দুই ধরনের: অভ্যন্তরীণ ব্যবহারকারী, মালিক, ব্যবস্থাপনা, কর্মচারী; আর বাহ্যিক ব্যবহারকারী, বিনিয়োগকারী, ঋণদাতা, সরবরাহকারী, গ্রাহক, সরকার, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মতো নিয়ন্ত্রক সংস্থা এবং সাধারণ জনগণ। প্রত্যেকেই একই আর্থিক বিবরণী পড়েন, কিন্তু ভিন্ন ভিন্ন উত্তর খোঁজেন। একজন ঋণদাতা জানতে চান, এই ব্যবসা কি আমার ঋণ ফেরত দিতে পারবে? একজন বিনিয়োগকারী জানতে চান, এই ব্যবসা কি বৃদ্ধি পাচ্ছে? কর কর্তৃপক্ষ জানতে চান, করযোগ্য আয় কত? অ্যাকাউন্টিং এই সব প্রশ্নের উত্তর দেয় নীরবে, সংখ্যার মাধ্যমে। এখন কোনো কিছু রেকর্ড করার আগে আমাদের বুঝতে হবে ঘটনা এবং লেনদেনের মধ্যে পার্থক্য। প্রতিটি লেনদেন একটি ঘটনা, কিন্তু প্রতিটি ঘটনা লেনদেন নয়। এই কথাটি মনে রাখুন, এটি ষষ্ঠ বিপিতে এসেছিল এবং আবারও আসতে পারে। লেনদেন হল এমন একটি ঘটনা যা অর্থে পরিমাপযোগ্য এবং ব্যবসার আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। আপনি আজ একজন কর্মচারী নিয়োগ করলেন, এটি একটি ঘটনা। কিন্তু যখন আপনি তার বেতন পরিশোধ করবেন, তখন সেটি লেনদেন হবে। এই পার্থক্য স্পষ্ট রাখুন। এবার আসুন ডাবল এন্ট্রি পদ্ধতিতে। এটিই অ্যাকাউন্টিংয়ের প্রাণ। প্রতিটি লেনদেনের দুটি দিক থাকে, ডেবিট ও ক্রেডিট, এবং উভয় পক্ষ সমান হতে হবে। স্বর্ণ নিয়ম সহজ। সম্পদের ক্ষেত্রে, বৃদ্ধি হলে ডেবিট, হ্রাস হলে ক্রেডিট। দায় ও মালিকানা সত্ত্বের ক্ষেত্রে, বৃদ্ধি হলে ক্রেডিট, হ্রাস হলে ডেবিট। আয়ের বৃদ্ধি ক্রেডিট, ব্যয় ও উত্তোলনের বৃদ্ধি ডেবিট। এই 6টি নিয়ম মুখস্থ রাখুন, জার্নাল এন্ট্রির অর্ধেক প্রশ্ন এমনিতেই সমাধান হয়ে যাবে। এরপর, অ্যাকাউন্টিং সমীকরণ। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। যত লেনদেনই হোক না কেন, এই সমীকরণ সবসময় সমান থাকবে। যখন আপনি পার্ট বি, প্রশ্ন 5 এর মতো ট্যাবুলার সামারি তৈরি করবেন, তখন কলামগুলো স্পষ্টভাবে লেবেল করুন। সম্পদের পাশে নগদ, প্রাপ্য হিসাব, সরঞ্জাম, আসবাবপত্র। দায়ের পাশে প্রদেয় হিসাব। সত্ত্বের পাশে মূলধন। প্রতিটি লেনদেনের জন্য প্লাস বা মাইনাস দেখান। শেষে প্রতিটি কলাম যোগ করুন এবং নিশ্চিত করুন সম্পদ সমান দায় যোগ মূলধন। এটাই আপনার সঠিকতার প্রমাণ। এবার আসি অবচয়ে। এটি একটি নিশ্চিত প্রশ্ন এলাকা। অবচয় হল ব্যয় বটন, মূল্যায়ন নয়। আমার সাথে বলুন, ব্যয় বটন, মূল্যায়ন নয়। অবচয় কোনো সম্পদের বর্তমান বাজারমূল্য পরিমাপ করে না। এটি শুধু সম্পদ ব্যবহারের খরচকে তার কার্যকর জীবনকালের উপর ছড়িয়ে দেয়। 3টি পদ্ধতি সাধারণত পরীক্ষায় আসে। সরলরৈখিক পদ্ধতি, অবচয়যোগ্য পরিমাণ অর্থাৎ মোট খরচ থেকে অবশেষ মূল্য বাদ দিয়ে বছরের সংখ্যা দিয়ে ভাগ করুন। কার্যক্রম একক পদ্ধতি, প্রতি একক বা প্রতি ঘন্টার অবচয় হিসাব করে প্রকৃত ব্যবহার দিয়ে গুণ করুন। দ্বিগুণ হ্রাসমান জের পদ্ধতি, সরলরৈখিক হারকে দ্বিগুণ করে প্রতি বছর বইমূল্যের উপর প্রয়োগ করুন।
একটি ফাঁদ মনে রাখবেন, যখন সম্পদ বছরের মাঝামাঝি কেনা হয়, তখন অবচয় অনুপাতিক হারে হিসাব করুন। যদি মেশিন 1 এপ্রিল কেনা হয়, সে বছরের জন্য মাত্র 9 মাসের অবচয় প্রযোজ্য। এবার আসুন ব্যাংক সমন্বয় বিবরণীতে। এই বিষয়কে ভয় পাবেন না। ক্যাশ বুক ও পাসবুকের মধ্যে পার্থক্যের 4টি সহজ বিভাগ মনে রাখুন। প্রথম, সময়গত পার্থক্য, বকেয়া চেক ও ট্রানজিটে জমা। দ্বিতীয়, শুধু ব্যাংক কর্তৃক রেকর্ডকৃত বিষয়, ব্যাংক চার্জ, সুদ জমা, নোট আদায়, এনএসএফ চেক। তৃতীয়, ভুল, ব্যবসা বা ব্যাংকের। চতুর্থ, সরাসরি লেনদেন, যেমন ডাইরেক্ট ডেবিট ও স্ট্যান্ডিং অর্ডার। সমন্বয় বিবরণী তৈরির সময়, আপনি ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সংশোধিত ক্যাশ বুক ব্যালেন্সে পৌঁছাতে পারেন, অথবা উল্টোটাও করতে পারেন। উভয় পদ্ধতিই গ্রহণযোগ্য। তবে যেটিই বেছে নিন, প্রতিটি সমন্বয় স্পষ্টভাবে লেবেল করুন, যোগ নাকি বিয়োগ তা পরিষ্কার থাকতে হবে। এবার আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করি। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের আয় বিবরণীর একটি নির্দিষ্ট প্রবাহ আছে। বিক্রয় দিয়ে শুরু করুন। বিক্রয় ফেরত ও ভাতা বাদ দিয়ে নিট বিক্রয় পান। তারপর বিক্রিত পণ্যের ব্যয় হিসাব করুন, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ বহন খরচ, বিয়োগ সমাপনী মজুদ। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাবেন। মোট লাভ থেকে পরিচালন ব্যয়, বেতন, ভাড়া, ইউটিলিটি, অবচয়, বীমা, ব্যবহৃত সরবরাহ বাদ দিয়ে নিট মুনাফা বা নিট লোকসান পান। সমন্বয় খুব গুরুত্বপূর্ণ। যদি ট্রায়াল ব্যালেন্সে অগ্রিম বীমা 1800 টাকা থাকে এবং বছর শেষে অব্যবহৃত বীমা 300 টাকা হয়, তাহলে বছরের বীমা খরচ হবে 1500 টাকা। একইভাবে, ব্যবহৃত সরবরাহ সমান প্রারম্ভিক সরবরাহ বিয়োগ সমাপনী সরবরাহ। আয় বিবরণীর পর মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করুন। প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু করুন। নিট মুনাফা যোগ করুন বা নিট লোকসান বাদ দিন। উত্তোলন বাদ দিন। সমাপনী মূলধন পাবেন। সহজ। তারপর আসে ব্যালেন্স শিট। একদিকে সম্পদ, অন্যদিকে দায় ও মালিকানা সত্ত্ব। চলতি সম্পদ আলাদা করুন, নগদ, প্রাপ্য, মজুদ, অগ্রিম প্রদত্ত। স্থায়ী সম্পদ আসবে খরচ মূল্যে, সঞ্চিত অবচয় বাদ দিয়ে। অন্যদিকে চলতি দায় যেমন প্রদেয় হিসাব ও বকেয়া আগে, তারপর দীর্ঘমেয়াদী দায়, তারপর সমাপনী মূলধনে মালিকানা সত্ত্ব। নগদ প্রবাহ বিবরণীতে আসি। এই বিবরণীর 3টি অংশ, পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম ও অর্থায়ন কার্যক্রম। পরোক্ষ পদ্ধতিতে, নিট মুনাফা দিয়ে শুরু করুন। অনগদ ব্যয় যেমন অবচয় ও সম্পদ বিক্রয় লোকসান যোগ করুন। চলতি মূলধনের পরিবর্তনের জন্য সমন্বয় করুন, প্রাপ্যের বৃদ্ধি বাদ দেওয়া হয়, প্রদেয়ের বৃদ্ধি যোগ করা হয়। বিনিয়োগ কার্যক্রমে স্থায়ী সম্পদ ও বিনিয়োগের ক্রয় বিক্রয় থাকে। অর্থায়ন কার্যক্রমে শেয়ার ইস্যু, বন্ড পরিশোধ ও লভ্যাংশ প্রদান থাকে। শেষে নগদে নিট পরিবর্তন প্রারম্ভিক ও সমাপনী নগদের পার্থক্যের সাথে মিলতে হবে। আর্থিক অনুপাতের জন্য, বিভাগ অনুযায়ী সূত্র মুখস্থ করুন। তারল্য অনুপাত, চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত। কার্যক্রম অনুপাত, প্রাপ্য আবর্তন, মজুদ আবর্তন, সম্পদ আবর্তন। মুনাফা অনুপাত, মুনাফার হার, সম্পদের উপর আয়। উত্তোলন অনুপাত, সম্পদে ঋণ। যেখানে প্রয়োজন সেখানে গড় সংখ্যা ব্যবহার করুন, গড় প্রাপ্য, গড় মজুদ, গড় মোট সম্পদ। একটি সাধারণ ভুল হল শুধু সমাপনী ব্যালেন্স ব্যবহার করা। সতর্ক থাকুন। এবার কিছু ধারণা যা 2 বাক্যে সংজ্ঞায়িত করতে পারতে হবে।
চলমান প্রতিষ্ঠান, ব্যবসা অনির্দিষ্টকাল চলতে থাকবে এই অনুমান। বকেয়া ভিত্তি, আয় যখন অর্জিত হয় তখন স্বীকৃত, ব্যয় যখন সংঘটিত হয় তখন, নগদ নির্বিশেষে। মিলকরণ নীতি, যে আয় উৎপন্ন করতে যে ব্যয় সাহায্য করেছে তার সাথে মেলান। বস্তুনিষ্ঠতা, শুধুমাত্র সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আলাদাভাবে প্রকাশ করা হয়। রক্ষণশীলতা, লোকসানের পূর্বাভাস দিন কিন্তু লাভের নয়। ঐতিহাসিক ব্যয়, সম্পদ মূল ক্রয়মূল্যে রেকর্ড করা হয়। ন্যায্য মূল্য, যে মূল্যে একটি সম্পদ বর্তমান স্বাভাবিক লেনদেনে বিনিময় হতে পারে। পরিভাষা তুলনায় সাধারণভাবে জিজ্ঞাসিত জোড়াগুলো হল: মূলধন ব্যয় বনাম রাজস্ব ব্যয়, বাণিজ্যিক বার্তা বনাম নগদ বার্তা, প্রাপ্য হিসাব বনাম প্রাপ্য নোট, ফিফো বনাম ভারিত গড়, আর্থিক হিসাববিজ্ঞান বনাম ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান, এবং ব্যাংকারদের জন্য গুরুত্বপূর্ণ, বন্ধক বনাম হাইপোথিকেশন। বন্ধকে পণ্য ব্যাংকের দখলে থাকে। হাইপোথিকেশনে পণ্য ঋণগ্রহীতার কাছে থাকে। এটি মনে রাখুন, হাইপোথিকেশনে ব্যাংকের ঝুঁকি বেশি কারণ জামানত ব্যাংকের শারীরিক দখলে নেই। 2025 সালের সংশোধিত সিলেবাসে দুটি বিশেষ এলাকা যোগ হয়েছে। প্রথম, বাংলাদেশের ব্যাংকগুলোর আর্থিক বিবরণী, প্রচলিত ব্যাংক ও শরিয়াহভিত্তিক ব্যাংকের মধ্যে কাঠামোগত পার্থক্য সহ। প্রচলিত ব্যাংক সুদের সাথে কাজ করে, শরিয়াহভিত্তিক ব্যাংক মুদারাবা, মুশারাকা ও মুরাবাহার মতো মুনাফা বটন নীতি অনুসরণ করে। দ্বিতীয়, ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন রূপ, একক মালিকানা, অংশীদারি, কর্পোরেশন, যৌথ উদ্যোগ ও হিন্দু অবিভক্ত পরিবার। প্রতিটির জন্য মালিকানা কাঠামো, দায়, কর ব্যবস্থা এবং ঋণদাতা কিভাবে বিচার করেন তা জানুন। ক্যামেলস রেটিং, এটি প্রায়ই সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। এটি মানে মূলধন পর্যাপ্ততা, সম্পদের মান, ব্যবস্থাপনা দক্ষতা, আয়, তারল্য এবং বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক তত্ত্বাবধান রেটিং টুল। পরীক্ষার হলের জন্য 3টি শেষ পরামর্শ। প্রথম, সময় ব্যবস্থাপনা। 100 নম্বরের জন্য 3 ঘন্টা আছে, প্রতি নম্বরে প্রায় 1.5 মিনিট বরাদ্দ করুন। কোনো একটি সমস্যায় আটকে থাকবেন না। দ্বিতীয়, উত্তর পরিচ্ছন্নভাবে উপস্থাপন করুন। শিরোনাম আন্ডারলাইন করুন। জার্নাল, খতিয়ান ও ব্যালেন্স শিটের সঠিক ফরম্যাট আঁকুন। পরীক্ষক স্পষ্টতাকে পুরস্কৃত করেন। তৃতীয়, আপনার হিসাব দেখান। চূড়ান্ত উত্তর সামান্য ভুল হলেও সঠিক পদ্ধতির জন্য নম্বর পাবেন। কখনো কোনো প্রশ্ন খালি রাখবেন না, অন্তত সূত্র ও কাঠামো দিয়ে চেষ্টা করুন। মনে রাখবেন, বেসিক অ্যাকাউন্টিং মুখস্থের বিষয় নয়। এটি প্রবাহ বোঝার বিষয়, কিভাবে একটি লেনদেন জার্নাল এন্ট্রি হয়, কিভাবে এন্ট্রি খতিয়ান হয়, কিভাবে খতিয়ান ট্রায়াল ব্যালেন্স হয় এবং কিভাবে ট্রায়াল ব্যালেন্স আর্থিক বিবরণী হয়। এটাই অ্যাকাউন্টিংয়ের সুন্দর শৃঙ্খল। বিগত প্রশ্নপত্র আন্তরিকভাবে অনুশীলন করুন, বিশেষ করে পঞ্চম ও ষষ্ঠ বিপিই পেপার। পরীক্ষার দিনের আগে অন্তত 3টি পূর্ণ মক টেস্ট সময় ধরে সমাধান করুন।